হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেল MHEduHub-এ। আজকে এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এ পাঠরত, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে এই ভিডিওতে আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দিকে লক্ষ্য রেখে তোমাদের ভূগোল বিষয়টি থেকে সম্পূর্ণ 50 নম্বরের একটি মডেল প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ কিন্তু আলোচনা করব, যেখানে MCQ SAQ থেকে শুরু করে 2, 3 এমনকি 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলোও দেওয়া থাকবে। এবং এই প্রশ্নটি উত্তর সহ তোমরা যদি ফলো করে যেতে পারো, পশ্চিমবঙ্গের যেই স্কুল থেকে পরীক্ষা দাও না কেন ঠিক এমনই একটা কিন্তু মডেল প্রশ্নপত্র তোমরা দেখতে পাবে। তো আর একেবারেই কথা বাড়াবো না, একেবারেই ভিডিওর মূল পর্বে চলে যাব এবং একে একে প্রত্যেকটি প্রশ্ন উত্তর সহ দেখে নেব, যাতে 50-এর মধ্যে 50 মার্কস যেন তুমি পেতে পারো। তো চলো একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাই। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমার চ্যানেলের প্রথম, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দাও। আর ভিডিওটা একটু না কেটে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ একেবারেই প্রশ্নপত্রের পৃষ্ঠায় চলে এসেছি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী সপ্তম, বিষয় ভূগোল। তোমাদের কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে এবং সময় সেক্ষেত্রে দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট, কোনো কোনো স্কুলে 1 ঘন্টা 40 মিনিটও দেওয়া থাকবে। তো চলো একে একে দেখে নিই। প্রথমে তোমাদের কি থাকবে? প্রথমে তোমাদের থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো, যেখানে তোমাদের 1x5 অর্থাৎ 5টি কিন্তু করতে হবে MCQ। তো চলো সেগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হলো ড্যাশ। উত্তর হবে খ, তিব্বত মালভূমি। এবার চলে যাচ্ছি দ্বিতীয় দাগের প্রশ্ন, নিম্নগতি নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। উত্তর হবে ক, বদ্বীপ। এরপর চলে যাব 3 দাগের প্রশ্নে, ব্যাসাল্ট কোন ধরনের শিলা? উত্তর হবে ক, আগ্নেয় শিলা। এবার যাব 4 প্রশ্নে, মরুভূমির শুকনো নদীখাতকে বলা হয়। উত্তর হবে ক, ওয়াদি। চলে যাব 5 দাগের প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে জামবেজি নদীর উপর অবস্থিত। চলে যাব এরপরে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণও তোমাদের থাকবে 5টি। চলো শূন্যস্থান পূরণগুলো একে একে উত্তর সহ দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? আল্পস একটি ড্যাশ ভঙ্গিল পর্বত। উত্তর হবে নবীন ভঙ্গিল পর্বত। তো চলে যাব দ্বিতীয় দাগে প্রশ্নে, ভারতের ড্যাশ মালভূমি লাভা গঠিত। উত্তর হবে ডেকান মালভূমি লাভা গঠিত। চলে যাচ্ছি 3 দাগে প্রশ্নে, ড্যাশ মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে। উত্তর হবে দোআঁশ মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে। বা চলে যাব 4 দাগের প্রশ্নে, আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ। উত্তর হবে কিলিমানজারো হলো আফ্রিকার কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। বা চলে যাব পঞ্চম অর্থাৎ 5 দাগের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম লেখো। উত্তর হবে নীল নদ। তাহলে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ। এরপর আমি চলে যাব এক কথায় উত্তর অর্থাৎ এসএকিউ। সেখানেও কিন্তু তোমাদের এসএকিউ 5x1 অর্থাৎ 5টি থাকবে। 3 থেকে প্রশ্ন কি আছে? এক কথায় উত্তর দাও। যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? উত্তর হবে চিরপ্রবাহী নদী। এরপর চলে যাব দ্বিতীয় প্রশ্নে, তাজমহল কোন শিলা দিয়ে নির্মিত? উত্তর হবে মার্বেল শিলা দিয়ে নির্মিত। এরপর চলে যাব 3 থেকে প্রশ্ন, সাতপুরা কি জাতীয় পর্বত? উত্তর হবে অবশিষ্ট পর্বত। এরপর চলে যাব 4 দাগের প্রশ্ন, আফ্রিকায় দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? উত্তর হবে কঙ্গো নদী। চলে যাব পঞ্চম, আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর হবে জিব্রাল্টার প্রণালী। তো এই ছিল 5টা এসএকিউ। পরবর্তী তোমাদের সত্য মিথ্যা নির্ণয় করো, সেখানেও কিন্তু তোমাদের 5টা দেওয়া থাকবে। চলো দেখে নিই প্রত্যেকটা সত্য মিথ্যা একে একে। প্রথম প্রশ্ন কি আছে? লাভা জমে কোন মালভূমি সৃষ্টি হয়? উত্তর হবে সত্য। এবার চলে যাব 2, নদীর উৎপত্তি স্থানকে মোহনা বলে, এটা সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা। তৃতীয় দাগের প্রশ্ন,
আটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো টুবোকাল, উত্তর হবে কি সত্য। চলে যাব চতুর্থ দাগের প্রশ্নে, রূপান্তরিত শিলা আগ্নেয় শিলা থেকে সৃষ্ট হতে পারে, উত্তর কি হবে, উত্তর হবে সত্য। এবং পঞ্চমের দাগের প্রশ্ন, নীল নদ আফ্রিকার দীর্ঘতম নদী, উত্তর হবে সত্য। তো চলে যাচ্ছি এরপরে দুয়ের দাগে প্রশ্নে, অর্থাৎ 2 নাম্বার করে যেখানে থাকবে, যেখানে লিখতে হবে তোমাদের কয়টি, যেখানে লিখতে হবে তোমাদের 4টি। প্রথম প্রশ্ন কি, আমরা একে একে উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন কি আছে, এক ব্যবিচ্ছিন্ন মালভূমি বলতে কি বোঝো, উত্তর হবে নদী ও প্রাকৃতিক ক্ষয়ের ফলে যে মালভূমি নানা খণ্ডে বিভক্ত হয়ে যায় তাকে ব্যবিচ্ছিন্ন মালভূমি বলে। পর চলে যাব দ্বিতীয় দাগের প্রশ্ন, জল বিভাজিকা কি, উত্তর হবে দুটি নদী অববাহিকাকে পৃথককারী উচ্চভূমিকে জল বিভাজিকা বলা হয়। চলে যাব 3, অর্থাৎ রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো, উত্তর হবে তাপ ও চাপে সৃষ্ট হয়, খুব শক্ত ও কঠিন প্রকৃতির হয়ে থাকে। চতুর্থ দাগের প্রশ্ন হলো কি, সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন, উত্তর হবে যেসব নদী মোহনায় পর্যাপ্ত পলি জমা করতে পারে না বা সমুদ্রের প্রবল ঢেউ পলি সরিয়ে দেয় সেখানে বদ্বীপ সৃষ্টি হয় না। চলে যাব 5 দাগের প্রশ্নে, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো কেন, উত্তর হবে একসময় আফ্রিকার অভ্যন্তর ভাগে সম্পর্কে বিশ্বের মানুষের জ্ঞান খুব কম ছিল, তাই একে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। চলে যাব 6, অর্থাৎ ষষ্ঠ দাগের প্রশ্ন, গ্রস্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয়, উত্তর হবে ভূত্বকের ফাটলের ফলে মাঝের অংশ নিচে বসে গেলে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়। তো এই ছিল 2 দাগের মোট 4টি প্রশ্ন, যেখানে মোট 6টা দেওয়া আছে, 4টে করতে হবে এবং যেখান থেকে মোট 8 নাম্বার থাকবে। তো এর পরবর্তীতে আমরা চলে যাব 3 দাগের প্রশ্ন, যেখানেও তোমাদের 6টা দেওয়া থাকবে এবং 4টি করতে হবে। তবে সেখানে যাওয়ার আগে তোমাদের কাছে একটা আবেদন, এখনও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবে এমন ভিডিও পাওয়ার জন্য। তো চলো এরপরে দেখে নিই আমরা 3 মার্কসের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন কি আছে, সমভূমি অঞ্চলে জনবসতি বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করো, উত্তর হবে সমভূমির ভূমি সমতল হওয়ায় কৃষিকাজ, বসতি স্থাপন, শিল্প গড়ে তোলা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করা সহজ। উর্বর মাটি ও পর্যাপ্ত জল পাওয়া যায় বলে এখানেই জনবসতি বেশি গড়ে ওঠে। চলে যাব পরবর্তী প্রশ্ন, কি আছে পরবর্তী প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে, উদাহরণ দাও, উত্তর হবে নদীর ক্ষয়কার্যের ফলে পাহাড়ি অঞ্চলে সৃষ্টি হওয়া গভীর ও সংকীর্ণ উপত্যকাকে গিরিখাত বলে, উদাহরণ সিন্ধু নদীর গিরিখাত। চলে যাব ক্যানিয়ন, অনুভূমিক শিলাস্তরের নদীর গভীর ক্ষয়ের ফলে সৃষ্ট খাড়া ঢাল বিশিষ্ট গিরিখাতকে ক্যানিয়ন বলে, উদাহরণ কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। চলে যাব 3 দাগের প্রশ্নে, মাটি গঠনে ভূ প্রকৃতি ও জীবজগতের ভূমিকা লেখো, উত্তর হবে ভূ প্রকৃতি মাটির গভীরতা ও ক্ষয়কে নিয়ন্ত্রণ করে। পাহাড়ে মাটি পাতলা এবং সমভূমিতে পুরু হয়। উদ্ভিদ ও প্রাণীর পচা অবশেষ থেকে হিউমাস তৈরি হয় যা মাটির উর্বরতা বৃদ্ধি করে। তো চলে যাব 4র্থ দাগের প্রশ্নে, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো, এর উদ্দেশ্য লেখো, উত্তর হবে একটি নদীর জলকে বিভিন্ন কাজে ব্যবহার করার উদ্দেশ্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। উদ্দেশ্য সেচের ব্যবস্থা করা, জলবিদ্যুৎ উৎপাদন করা, বন্যা নিয়ন্ত্রণ করা, পানীয় জলের সরবরাহ করা, মৎস্য চাষ ও নৌ পরিবহন উন্নত করা। চলো 5 দাগের প্রশ্নে, মিশরকে নীল নদের দান বলা হয় কেন, উত্তর হবে নীল নদ প্রতি বছর বন্যার মাধ্যমে উর্বর পলি এনে জমিকে উর্বর করে তোলে। কৃষি, পানীয় জল, পরিবহন ও সভ্যতার বিকাশে নীল নদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় মিশরকে নীল নদের দান বলা হয়। 6 দাগের প্রশ্ন, নদীর মধ্য প্রবাহে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়, নদীর মধ্য প্রবাহে স্রোতের বেগ কিছুটা কমে যায়, এই অংশে নদীর পার্শ্বক্ষয় বেশি হয়, ফলে মিয়েন্ডার, নদীখাতের বিস্তার, বন্য সমভূমি এবং প্রাকৃতিক বাঁধের মতো ভূমিরূপ সৃষ্টি হয়। তো এরপরে চলে যাব আমরা শেষ, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নে, যেখানে তোমাদের 2টি লিখতে হবে, মোট 10 নাম্বার। তো চলো প্রথম প্রশ্নটি উত্তর সহ দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে, নদীর মধ্য প্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এখানে কিন্তু একেবারে ছোট করে উত্তর দেওয়া আছে, এর সম্পূর্ণ ভালো উত্তর কিন্তু তোমাদের লিখতে হবে ছবি সহ, তাহলে কিন্তু তোমরা এখান থেকে
পূর্ণ মার্কস পাবে। তবে যারা প্রস্তুতি এখনো পর্যন্ত নিয়ে উঠতে পারেনি তাদের জন্য এই শর্ট উত্তরটা আমি দিয়েছি। তো দেখো, নদীর মধ্যপ্রবাহে পার্শ্বক্ষয় সঞ্চয়ক্ষয় একসঙ্গে চলে। প্রধান ভূমিরূপ কী কী? মিয়েন্ডার, পার্শ্বক্ষয়ের ফলে নদীর বাঁক নেয়, বন্যা সমভূমি, প্রাকৃতিক বাঁধ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ প্রভৃতি কিন্তু সৃষ্টি হয়। মধ্যপ্রবাহে ক্ষয় ও সঞ্চয় যৌথ প্রবাহে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিরূপ গড়ে ওঠে। তো চলে যাচ্ছি দ্বিতীয় দাগে, চিত্রসহ স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো। উত্তর কি? ভূত্বকের ফাটলের ফলে কোনো অংশ উপরে উঠে গেলে স্তূপ পর্বতের সৃষ্টি হয়, যেমন উদাহরণ ভোজেস ও ব্ল্যাক ফরেস্ট। আগ্নেয় পর্বত আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা, ছাই ও অন্যান্য পদার্থ জমে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়, উদাহরণ ফুজিয়ামা এবং কিলিমাঞ্জারো। এগুলোতে কিন্তু অবশ্যই তোমাদের একটা স্কেচ অর্থাৎ ছবি পাশে কিন্তু আঁকতে হবে, তাহলেই তোমরা এখান থেকে পূর্ণ মার্কস পাবে। তো চলো এরপরে 3 নম্বরের প্রশ্নটি আমরা দেখে নিই। আফ্রিকার সাভানা তৃণভূমি ও ভেল্ড তৃণভূমির বিবরণ দাও। সাহারা মরুভূমির জলবায়ুর পরিচয় দাও। উত্তর হবে কি? সাভানা তৃণভূমি। বিষুবীয় অরণ্যের দুই পাশে অবস্থিত, লম্বা ঘাস ও ছড়িয়ে ছিটিয়ে ঘাস দেখা যায়। সিংহ, জিরাফ, জেব্রা, হাতির মতো প্রাণী বাস করে। ভেল্ড তৃণভূমি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত, ছোট গায়ে জন্মায়, পশুপালন ও গম চাষের জন্য বিখ্যাত। 3 নম্বর, সাহারা মরুভূমির জলবায়ু সারা বছর অত্যন্ত উষ্ণ ও শুষ্ক, বৃষ্টিপাত খুবই কম, দিনে প্রচণ্ড গরম এবং রাতে তাপমাত্রা অনেক কমে যায়, উদ্ভিদ খুব কম জন্মায়। এবং এখানেই তোমাদের আজকে সম্পূর্ণ 50 নম্বরের ভূগোল প্রশ্নপত্রটি আলোচনা করা শেষ হলো। আশা করছি এই প্রশ্নটা তোমাদের অত্যন্ত উপকারে আসবে, এবং যদি এর সম্পূর্ণ বিনামূল্য পিডিএফ উত্তর সহ তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। সেখানে কিন্তু এর পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিও এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।